প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা ক্লাস 12-এর ভৌত আলোক বিজ্ঞানের পার্ট 4-এর ক্লাস করব। এই ক্লাসে আমরা প্রধানত শিখব কখন গঠনমূলক এবং কখন ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়, অর্থাৎ গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হওয়ার শর্তগুলো পড়ব। এর আগের ক্লাসে কিন্তু আমরা জেনেছিলাম ব্যতিচার কি, ব্যতিচার গঠনের শর্ত, ব্যতিচার হতে গেলে অবশ্যই কি হতে হবে। যদি মনে করে নাও কি শিখেছিলাম বলো দেখিনি। শিখেছিলাম ব্যতিচার হতে গেলে দুটি সুসংগত আলোক তরঙ্গ লাগবে। এই দুটি সুসংগত আলোক তরঙ্গ পরস্পরের ওপর উপরিপাতিত হলে কোথাও কোথাও আলোর তীব্রতা বেড়ে যায়, কোথাও কোথাও আলোর তীব্রতা কমে যায়। এটাও শিখেছিলাম যেখানে আলোর তীব্রতা বেড়ে যায় সেটাকে কি বলে, গঠনমূলক ব্যতিচার। আর যেখানে আলোর তীব্রতা হ্রাস পায় সেটাকে কি বলে, সেই সব স্থানে আমরা বলি ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়েছে। বা খুব সহজ কথায় বলতে গেলে যেখানে কি হবে, আলোকিত অঞ্চল সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো গঠনমূলক ব্যতিচার হয়েছে। আর যেখানে অন্ধকার অঞ্চলের সৃষ্টি হবে সেটাকে আমরা কি বলবো, ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়েছে। এগুলো সম্পর্কে আগের ক্লাসে আলোচনা করেছি। আজকের আমরা প্রধানত গাণিতিকভাবে বোঝার চেষ্টা করব, অঙ্ক করে বোঝার চেষ্টা করব যে কখন বা কোন স্থানে বা কোন শর্তে গঠনমূলক ব্যতিচার হয় এবং কোন শর্তে ধ্বংসাত্মক ব্যতিচার হয়। তবে হ্যাঁ, অবশ্যই এইটা করতে গেলে আগের ক্লাসটা অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে। কি মনে রাখতে হবে যেন, যেটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো দুটি আলোক তরঙ্গ উপরিপাতিত হলে গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচার যাই হোক সেটা হতে গেলেই আগে কি হতে হবে, অর্থাৎ ব্যতিচার ধর্মটা দেখাতে গেলে আলোক তরঙ্গ দুটি সুসংগত হতে হবে। আর মনে আছে তো সুসংগত উৎস কাকে বলে? আরও একবার যদি মনে করে নিই, কি ছিল যে আলোক তরঙ্গ দুটি যদি দশা পার্থক্য স্থির থাকে বা দশা পার্থক্য যদি শূন্য হয় তখন আমরা সেই আলোক তরঙ্গ দুটিকে সুসংগত আলোক তরঙ্গ বলতে পারি। এটা কিন্তু আমরা শিখেছিলাম, তাই তো? আর কি হতে হবে, যে তরঙ্গ দুটি উপরিপাতিত হবে তাদের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে, তবেই কিন্তু আমরা ব্যতিচার দেখতে পাবো। এছাড়াও আরও কিছু ধর্ম ছিল, দুটো আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য একই হতে হবে, দুটি আলোক তরঙ্গের কম্পাঙ্ক একই হতে হবে, একই তলে সমবর্তিত হতে হবে। যে শিখেছিলাম মনে করো, কি বলতো, স্থায়ী ব্যতিচারের শর্ত। সেই স্থায়ী ব্যতিচারের শর্তের মধ্যে কিন্তু ওগুলো আমরা শিখেছিলাম। ওই জন্য বলা হয়েছিল একটা প্রশ্ন যে লরির দুটো সামনের যে দুটো হেডলাইট থাকে ওই আলো দুটো উপরিপাতিত হয়ে কিন্তু ব্যতিচার হয় না, কারণ ওই দুটি সুসংগত উৎস নয়। তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের আমরা গাণিতিকভাবে দেখাবো যে পর্দার ওপর কোথায় গঠনমূলক ব্যতিচার হয় এবং কোথায় ধ্বংসাত্মক ব্যতিচার হয়। আর অবশ্যই মনে আছে তো সুসংগত উৎস তৈরি করার উপায়, তিনটে পদ্ধতি বলা শিখেছিলাম। কি, যে ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র দ্বারা আমরা সুসংগত উৎস তৈরি করতে পারি, অথবা কি লয়েডের একক দর্পণ দ্বারাও সুসংগত উৎস তৈরি করতে পারি, অথবা কিসের সাহায্যে, অথবা আমরা ফ্রেনেলের যুগ্ম প্রিজমের সাহায্যে তৈরি করতে পারি। আগের ক্লাসে সেটাই শেষ বিষয় ছিল। আজকের আমরা গাণিতিকভাবে শিখব। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের কি শিখব, গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। একটা কথা বলি, তোমাদের এই গাণিতিক গণনাটা, এই আজকের যে ক্যালকুলেশনটা শিখবো, এটা কিন্তু ছায়া প্রকাশনীর যে বইটা আছে সেই বইয়ে এটা এইভাবে গণনা করা নেই, হয়তো নেই, কিন্তু তোমাদের এটা ভালো করে জানতে হবে, এইভাবেই গণনাটা করতে হবে। কারণ এর পরবর্তীকালে না তোমরা যখন বিভিন্ন গাণিতিক সমস্যার সম্মুখীন হবে দেখবে এই সূত্র ধরেই সমাধানটা করা সুবিধাজনক হয়। অর্থাৎ আজকের আমরা যেভাবে গাণিতিকভাবে সমাধান করব তোমরা সেইভাবে সমাধানটা করবে অবশ্যই করে। কি দেখো, এরকম ছিল, আমি যদি একটা প্র্যাকটিক্যালি বলি যে প্র্যাকটিক্যালি কিভাবে ব্যতিচার সৃষ্টি হয়, বাস্তবে কিভাবে আমরা ব্যতিচার পাই। ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র, ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ওই জন্য অনেকে YDAC লেখে, ওয়াই ফর ইয়ং, ইয়ং বিজ্ঞানীর নাম, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ডাবল ডি আর স্লিট মানে রেখাছিদ্র, এক্সপেরিমেন্ট পরীক্ষা, YDAC। কি ঘটনাটা ঘটে দেখো,
এরকম আমরা পড়েছিলাম আগের দিন যে এরকম একটা পর্দার উপর দুটি সূক্ষ্ম ছিদ্র করলে কি হয়, এর সামনে এই পর্দার পিছনে একটা উৎস রাখলাম এস, তাই তো। এই উৎস থেকে আলো গিয়ে পড়বে, পড়ার পর এই ছিদ্র থেকে নির্গত হবে। এই দুটো যে ছিদ্র থেকে নির্গত হলো তারা উপরিপাতিত হয়ে কি করে, এই পর্দার ওপর বিভিন্ন স্থানে আলোকিত অন্ধকার অঞ্চল সৃষ্টি করে, তাই না। এই দুটো উৎস অর্থাৎ এই একটা S1 এই একটা S2 এটাই হলো সুসংগত আলোক তরঙ্গ। এরাই উপরিপাতিত হবে, শুধু এখানে নয়, পর্দার ওপর যে কোনো বিন্দুতে উপরিপাতিত হতে পারে, হয়ে ব্যতিচার সৃষ্টি করতে পারে। আমি একটা বিন্দু দেখালাম, ধরো এটা P বিন্দুতে উপরিপাতিত হয়েছে। এখন ওই P বিন্দুতে আলোকিত অঞ্চল হবে না অন্ধকার অঞ্চল হবে, কোন শর্তে হবে, সেটাই আমাদের ক্লাসের বিষয়বস্তু। তবে একটা কথা আবারও বলছি, এই দুটো তরঙ্গ সুসংগত না হলে উপরিপাতিত হওয়ার ফলে অর্থাৎ এই বিন্দুতে কোনো কিন্তু ব্যতিচার সৃষ্টি হবে না। তাই আগে থেকে আমরা ধরে নিচ্ছি এই দুটো সুসংগত আলোক তরঙ্গ। তাহলে দেখো এই দুটি তরঙ্গের অর্থাৎ যে আলোক তরঙ্গ দুটি উপরিপাতিত হওয়ার ফলে আলোকিত বা অন্ধকার অঞ্চল বা ব্যতিচার সৃষ্টি হয়েছে, সেই তরঙ্গ দুটো সমীকরণ কি ধরছি, ধরি y1 সমান কত, a সাইন ওমেগা টি, আর y2 সমান ধরছি b সাইন ওমেগা টি প্লাস ফাই। এই দুটো কি, এই যে দুটো লিখলাম এটা কি বোঝাচ্ছে, এই y1টা বোঝাচ্ছে প্রথম আলোক তরঙ্গের সমীকরণটা, স্মরণের রাশিমালা, চলতরঙ্গ আলোক তরঙ্গ তো এক প্রকার তরঙ্গ, তার সমীকরণ S1-এর। আর দ্বিতীয়টা y2টা কি বোঝাচ্ছে, এই যে S2 দ্বিতীয় তরঙ্গের সমীকরণ। তরঙ্গের সমীকরণ কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, যারা এখনও ক্লাসটা দেখোনি অবশ্যই করে দেখে নাও। এগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, কোনো একটা বাদ দিয়ে অপরটা কিন্তু হবে না। এই দুটো তরঙ্গ, এটা কি, এটা হচ্ছে এই প্রথম আলোক তরঙ্গের বিস্তার, অর্থাৎ S1 যে উৎস থেকে আলো যাচ্ছে, সুসংগত উৎস তো দুটো, এই একটা S1 আর এই একটা S2। S1-এর বিস্তার হচ্ছে ছোটো হাতের a, S2-র বিস্তার হচ্ছে ছোটো হাতের b। আর ফাইটা কি, ফাইটা এই দুটো তরঙ্গের মধ্যে দশা পার্থক্য। অর্থাৎ আমরা AB কি বলতে পারি, a আর b তরঙ্গ দুটির, সুসংগত আলোক তরঙ্গ দুটির বিস্তার। আর ফাইটা কি, ফাই হচ্ছে দশা পার্থক্য। এই যে দশা পার্থক্যটা যদি শূন্য হয় অথবা যদি দশা পার্থক্যটা ধ্রুবক থাকে, তখন আমরা তরঙ্গ দুটিকে কি বলতে পারবো, সুসংগত তরঙ্গ। আমরা ধরে নিচ্ছি এই দশা পার্থক্যটা কনস্ট্যান্ট, ফাইটা। কেন, যেহেতু আমরা প্রথমেই বলেছি এই তরঙ্গ দুটি সুসংগত, তাই দশা পার্থক্যটা অবশ্যই করে কি হবে, ধ্রুবক। আমরা সুসংগতের সংজ্ঞা থেকে জানি, সুসংগত আলোক তরঙ্গ হতে গেলে দশা পার্থক্য ধ্রুবক হতে হবে, অর্থাৎ ফাইটা ধ্রুবক। ফাইয়ের মান ধ্রুবক মানে কি, নির্দিষ্ট। আর একটা কথা বলি, ফাইয়ের মান কেমন হয়, 1 2 3 4 এরকম সংখ্যায় আসে না, ফাই সাধারণত ডিগ্রিতে আসে, 10 ডিগ্রি 15 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি, মানে এই তরঙ্গের দশার সঙ্গে এই তরঙ্গের দশার পার্থক্য হলো। এখন কি হবে দেখো, ব্যতিচার হতে গেলে আমরা পড়েছি এই দুটো তরঙ্গ উপরিপাতিত হবে। উপরিপাতিত হলে কোন দুটো তরঙ্গ, এই সুসংগত তরঙ্গ দুটি উপরিপাতিত হলে কি হবে, মাধ্যমের কোথাও আলোর তীব্রতা বাড়বে, কোথাও আলোর তীব্রতা কমবে। তাহলে উপরিপাতের নীতি, ধরো এই P বিন্দুতে গিয়ে উপরিপাতিত হয়েছে, মানে একজন আরেকজনের উপর সুপার পজিশন ঘটেছে, একজন আরেকজনের উপর পড়েছে, তখন P বিন্দুতে কি হবে, নতুন তরঙ্গ হবে, সেটাকে আমরা কি বলবো, লব্ধি তরঙ্গ। তাহলে লব্ধি তরঙ্গের সমীকরণটার রাশিমালা কি হবে, তাহলে তরঙ্গের উপরিপাতের নীতি থেকে আমরা লিখতে পারি, দেখো তরঙ্গের উপরিপাতের নীতি থেকে আমরা কি জানি, লব্ধি তরঙ্গের নীতি থেকে আমরা জানি লব্ধি তরঙ্গের বিস্তার y সমান কত হয়, এটাও শিখেছিলাম, y1 প্লাস y2। এটা উপরিপাতের নীতি আমরা আগের ফার্স্ট ক্লাসে শিখেছিলাম। অর্থাৎ এই যে P বিন্দুতে নতুন তরঙ্গটা হবে, সেই তরঙ্গের সমীকরণ কত,
সেই তরঙ্গের সমীকরণ কত হবে? y সমান y1 প্লাস y2। কেন y1 প্লাস y2 করছি? যেহেতু এই দুটো তরঙ্গ ওই বিন্দুতে গিয়ে উপরিপাতিত হয়েছে। দেখো এদের মাঝখানে কোনো বিন্দুতে কিন্তু উপরিপাতিত হয়নি, এই পি বিন্দুতেই উপরিপাতিত হয়েছে, তাই লব্ধ তরঙ্গের বিস্তারের সমীকরণ এটা। অর্থাৎ y সমান আমরা লিখতে পারি y1 এর জায়গায় কি লিখব? a সাইন ওমেগা টি প্লাস y2 জায়গায় কত লিখব? b সাইন ওমেগা টি প্লাস ফাই। এবার আমরা এই যে সমীকরণ দুটি নয় একটি, এই সমীকরণটা কি? এই এর সমীকরণটা হচ্ছে লব্ধি তরঙ্গের সমীকরণ। আমরা এটাকে সরল করব, এটাকে সরল করে একটা সমীকরণ আনবো, যেটা কি হবে? এই পি বিন্দুতে যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই দুটো তরঙ্গ উপরিপাতের ফলে এরা সেই হাইগেনসের নীতি অনুযায়ী গোল গোল হয়ে ছড়িয়ে পড়ে তরঙ্গ মুখের আকারে, সেটাও আলোচনা করা আছে। এই পি বিন্দুতে গিয়ে যে নতুন তরঙ্গটা হবে তার সমীকরণটা কেমন হবে। এখানে যেমন y1 প্রথম তরঙ্গের সমীকরণ, y2 দ্বিতীয় তরঙ্গের সমীকরণ, আমরা শিখব এই পি বিন্দুতে যে তরঙ্গটা হবে তার সমীকরণটা দেখতে কেমন হবে। আর পি বিন্দুতে সমীকরণটা কী হবে? এদের দুজনের উপরিপাতের ফলে ওই জন্য a সাইন ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি প্লাস ফাই করলাম। এবার এদেরকে ক্যালকুলেশন করে সরল করতে হবে। এবার কিন্তু আমরা পুরোটাই অঙ্ক করব। দেখো y সমান লিখতে পারি a সাইন ওমেগা টি থাকলো প্লাস বি সাইন ওমেগা টি প্লাস ফাইভ জায়গায় কি লিখতে হবে? সাইন এ কস বি, সাইন এ প্লাস বি এর সূত্রে পেয়েছি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি হলো। ফলে তারপরে লাইনে কি আসছে দেখো, এ সাইন ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি কস ফাই প্লাস বি কস ওমেগা টি সাইন ফাই। অর্থাৎ এই বিটা গুণ করে দিলাম, হলো। এরপরে আমরা কি করব যেন, এই প্রথম দুটো পদ থেকে আমরা কিন্তু কি চাইছি, এরকম করছি কেন, সেটা তোমার মনে হতে পারে যে এইভাবে করার দরকার কি। আসলে আমরা এই যে দুটো তরঙ্গ উপরিপাতিত হওয়ার পরে নতুন যে তরঙ্গ, তার সমীকরণটা এদের মতো দেখতে আনতে চাইছি। কাদের মতো? অর্থাৎ যে তরঙ্গ দুটো উপরিপাতের ফলে নতুন তরঙ্গটা সৃষ্টি হবে, সেই তরঙ্গের সমীকরণটা আনতে চাইছি, সেটাকে একটু সহজ রূপে আনতে চাইছি। সেটা কিন্তু এই বলতে পারো সেই তরঙ্গের সমীকরণ তো স্যার এটা, এই লাইনটা তো বললে হয়ে যেত। এই যে এ সাইন ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা বললে হয়ে যেত, হতো ঠিকই, কিন্তু এটার একটা সহজ রূপ, আরও সহজ রূপ আনতে চাইছি, তাই আমরা এটাকে সরল করলাম। সরল করতে গিয়ে নিশ্চয়ই কী করলাম বুঝতে পারলে, সাইন এ প্লাস বি এর ফর্মুলা ফেললাম, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এরপরে এই বিটার সঙ্গে গুণ করে দিলাম। এরপরে একটু লক্ষ্য করে দেখো তো কী হলো। যদি একটু লক্ষ্য করো, এই প্রথম দুটো পদ যে আছে, এই প্রথম দুটো পদ থেকে আমরা কি করতে পারবো, আমি একটু ওপরে লিখি। প্রথম দুটো পদ থেকে, আচ্ছা এখানে লিখি, দেখতে পাবে তোমরা লিখলে না, তাহলে ওপরেই লিখছি। এই প্রথম দুটো পদ থেকে y সমান কি এলো, এখান থেকে আমরা সাইন ওমেগাটি কমন নিচ্ছি, শুধুমাত্র সাইন ওমেগাটি। অর্থাৎ সাইন ওমেগাটি কমন নিলে কি আসবে দেখো, ওমেগাটি কমন নিলে এখানে থাকবে এ প্লাস এখানে কি পড়ে থাকবে বি কস ফাই। এই দুটো থেকে সাইন ওমেগাটি কমন নিলাম, প্লাস এখানে বাকি রাশিটা পড়ে থাকবে, অর্থাৎ বি কস ওমেগাটি সাইন ফাই। দেখো বুঝতে পারলে কিনা, এই প্রথম দুটো পদ থেকে আমি সাইন ওমেগাটি কমন নিয়ে নিলাম, নিলে এখানে এ প্লাস বি কস ফাই পড়ে থাকছে, ওটা ওরকম হলো। এরপরে আমরা কি করব, আমরা আরও সহজ রূপ করতে পারি। কি করছি দেখো, এরপরে আমরা একদম সেই মূল সমীকরণগুলোর মতো আকারে নিয়ে যাব। অর্থাৎ যে তরঙ্গ দুটো উপরিপাতের ফলে এই তরঙ্গটা হচ্ছে, সেই তরঙ্গের মতো দেখতে নিয়ে যাবো। এই ছবিটা আমি মুছে দিলাম। হ্যাঁ, এরপর আমরা কি করছি দেখো, এই পাশে ধরে নিচ্ছি, এখানে থাক, পাশে লেখা থাক। কি ধরছি, এই এ প্লাস বি কস ফাইকে আমরা আর কস থিটা ধরছি, এ প্লাস বি কস ফাইকে, আর বি সাইন ফাইকে আর সাইন থিটা ধরছি।
ধরে নিচ্ছি। এখন তুমি বলতে পারবে এরকম ধরলেন কেন? দেখো এই মানটা যদি এখানে বসায় তুমি আরও পরিষ্কার হয়ে যাবে যে কেন ধরেছিলাম। ওয়াই সমান কত হচ্ছে, সাইন ওমেগা টি যেমন ছিল থাকলো, আর এই এ প্লাস বি কস ফাই সমান আমি কী ধরে নিয়েছি, আর কস থিটা, এখানে আর কস থিটা বসিয়ে দিলাম, প্লাস দেখো কস ওমেগা টি থাকলো, কস ওমেগা টি যেমন থাকলো, আর বি সাইন ফাই সমান আমরা কত ধরেছি, বি সাইন ফাই সমান আমরা ধরেছি আর সাইন থিটা, এটা বসিয়ে দিলাম। কি হলো বলতে পারবে? একটু লক্ষ্য করে দেখো এইভাবে পরিবর্তন করার ফলে কি এলো, এটা চেনা সমীকরণ আসছে না? যদি এই দুটো থেকে আর কমন নিই, দেখো আমাদের একটা চেনা সমীকরণ এসে গেছে। কী সমীকরণ চলো একবার লিখি, লিখলে আমরা বুঝতে পারবো কী হলো ঘটনাটা। দেখো যদি আমরা আর কমন নিই কী আসছে, সাইন ওমেগা টি কস থিটা প্লাস কস ওমেগা টি সাইন থিটা, হলো কি না? আর কমন নিলে এবার বলতে পারবে কি হয়েছে, সাইনে কস বি প্লাস কসে সাইন বি, অর্থাৎ ওয়াই সমান কী হলো, আর সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস কসে সাইন বি। আমি তো ওটাই করব বলে এখানে এটা ধরে নিচ্ছি, আর কস থিটা আর সাইন থিটা ওটা সমান। কেন করলাম এরকম আকারে? একটু লক্ষ্য করে দেখবে আমরা যে সমীকরণ ধরেছিলাম, অর্থাৎ যে সুসঙ্গত আলোক তরঙ্গ ধরেছিলাম, তাদের সমীকরণও এরকম আকারে ছিল। আমি যদি এখানে লিখি, কোথায় লিখি, এখানে লিখছি, দেখো ওয়াই ওয়ান সমান আমরা কী ধরেছিলাম, অর্থাৎ যে তরঙ্গ দুটো উপরিপাতের ফলে নতুন তরঙ্গ হচ্ছিল, কী ধরেছিলাম, এ সাইন ওমেগা টি, আর ওয়াই টু সমান কত ধরেছিলাম, বি সাইন ওমেগা টি প্লাস ফাই, এটা ধরে নেওয়া হয়েছিল, তাই না? ফলে এই দুটো তরঙ্গ উপরিপাতে হওয়ার ফলে যে নতুন তরঙ্গ এলো সেটা তো ওয়াই, তার সমীকরণটা দেখো ওদের মতো দেখতে হলো। এই ওদের মতো দেখতে করব বলে এই ক্যালকুলেশনটা করলাম। এখানে আর এর মান কত, আমরা তো জানি এই সমীকরণ দুটো, শুধু এই দুটো তরঙ্গ জানি। আর এর মানটা কি বলবো, দেখো আর এর মান এখানে খুব সহজে বের করতে পারবো। আর এর মানটা একটু বের করে নিই, 1 নম্বর আর 2 নম্বর। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে কি হচ্ছে দেখো তো, 1 আর 2 স্কোয়ার করলে, অর্থাৎ বাঁদিকে প্রথমে স্কোয়ার করলে এ প্লাস বি কস ফাই হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই সমান কত হচ্ছে, এদিকটা করলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। বাঁ দিকের সঙ্গে বাঁ দিক, ডান দিকের সঙ্গে ডান দিক স্কোয়ার করে আমরা যোগ করেছি, বোঝা গেছে? বাঁ দিকের সঙ্গে বাঁ দিক, ডান দিকের সঙ্গে ডান দিক আমরা স্কোয়ার করে যোগ করে দিয়েছি। একটু লক্ষ্য করে দেখো, এ প্লাস বি কস ফাই হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই সমান এইদিকে কী আছে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। বসালে কী হয়েছে দেখো, লক্ষ্য করে খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। বললাম না আমরা আর এর মান বের করব, ফলে দেখো আর এর মানটা কেমন দেখতে হয়ে যাচ্ছে, এখান থেকে এটা লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab কস ফাই প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই সমান আর স্কোয়ার। এই যে এ প্লাস বি কস ফাই হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর বি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই যেমন ছিল সমান, এখান থেকে আর স্কোয়ার কমন নিলে শুধু আর স্কোয়ার হয়ে যাবে। কারণ কি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত, 1। ফলে আর এর মান দেখো, আচ্ছা আরও একটা লাইন এখানে করা যাবে, 2ab কস ফাই, তাই না, 2ab কস ফাই প্লাস এইটা মিলে কী হয়ে যাবে, এই দুটো মিলে শুধু হয়ে যাবে বি স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার। ফলে আর এর মান কত এলো, আর এর মান এলো √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস ফাই। আমি একটুখানি গুছিয়ে লিখেছি, এবি কস ফাইটাকে শেষের দিকে লিখেছি, কেন নিশ্চয়ই বুঝতে পেরেছ, জিনিসটা তো একই। দেখো আমরা লব্ধি যে সমীকরণ, নতুন যে সমীকরণ, তার আরটা বের করে ফেললাম জানা মানের আকারে। এটা জানতাম, এটা কি ছিল, প্রথম তরঙ্গের বিস্তার, বিটা কি ছিল, দ্বিতীয় যে সুসংগত তরঙ্গ তার বিস্তার, আর ফাইটা কি ছিল, ওদের দশা পার্থক্য। দেখো তার আকারে আমার সমীকরণটা চলে এলো। কেন আর এর মান বের করলাম বলো তো, কেন আর এর মান বের করেছি? কারণ আমরা যে লব্ধি সমীকরণ বের করেছি তার মধ্যে আর আছে। আরটা কি, এই সমীকরণের এই যে চলতরঙ্গের বা এই লব্ধি তরঙ্গের বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তারটা আমাদের জানা মানের আকারে নিতে হবে। তো দেখো জানা মানের আকারে চলে এলো, অর্থাৎ আমরা বলতে পারি
আর থিটাটা দশা। আরটা কি? আর হলো লব্ধি তরঙ্গের বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তার, তাই তো। আর আর এর মান কত হচ্ছে ওপার থেকে বের করে নিয়েছি আমরা, যে যে মান জানতাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos phi, আমরা সব কটা মান জানি। এটা জানি, এটা কি জানি, এর হচ্ছে প্রথম তরঙ্গের বিস্তার, বিটা কি দ্বিতীয় তরঙ্গের বিস্তার, ফাইটা ওদের মধ্যে দশা পার্থক্য। এই হলো লব্ধি তরঙ্গের বিস্তার। তুমি বলতে পারো স্যার আমি লব্ধি তরঙ্গের বিস্তারটা কেন বের করব, লব্ধি তরঙ্গের বিস্তারটা আমার কোথায় কাজে লাগবে? কি হয় আবারও দেখো, দুটি সুসঙ্গত আলোক তরঙ্গ কি হয়, পর্দার ওপর কোনো একটা বিন্দুতে উপরিপাতিত হয়। ওই যে পি বিন্দু এঁকেছিলাম আমি, যেটা এখানটা এঁকেছিলাম মুছে দিলাম, পি বিন্দুতে যে নতুন তরঙ্গ হবে তার সমীকরণ এটা। ওই দুটো তরঙ্গ উপরিপাতিত হওয়ার ফলে পি বিন্দুতে যে সমীকরণ হবে সেটা এটা। অর্থাৎ পি বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার এই সমীকরণ অনুসারে হবে। কেন বিস্তারটা বের করছি? কারণ আমরা জানি বিস্তার আর তীব্রতার মধ্যে একটা সম্পর্ক জানি। যদি বিস্তার সর্বাধিক হয় তীব্রতাও সর্বাধিক হবে, আর তীব্রতা সর্বাধিক হওয়া মানে পি বিন্দুতে আলোকিত অঞ্চল সৃষ্টি হবে। কেমন, আমি আবার ওই আগের ছবিটা একবার আঁকি এখানে বোঝার সুবিধার্থে আমাদের। এখানে এরকম একটা পর্দার ওপর দুটো সূক্ষ্ম ছিদ্র ছিল, আর এই সামনে একটা পর্দা রেখেছিলাম। এই জায়গা থেকে আলোক তরঙ্গ গিয়েছিল, এটা ইয়ংয়ের ডবল দ্বিরেখা ছিদ্র, তাই না, ডবল স্লিট এক্সপেরিমেন্ট, মানে দ্বিরেখা ছিদ্র দ্বারা আমরা দুটো সুসংগত আলোক তরঙ্গ তৈরি করেছি। এখানে একটা উৎস ছিল এস থেকে আলো যাওয়ার পর এই ঘটনাটা ঘটেছিল, পি বিন্দুতে উপরিপাতিত হয়েছিল, তাই তো। এই পি বিন্দুতে যে নতুন তরঙ্গটা এলো, অর্থাৎ এই দুটো সুসংগত তরঙ্গ উপরিপাতিত হওয়ার ফলে কোন দুটো, S1 আর S2 থেকে এই তরঙ্গটা গিয়ে পি বিন্দুতে উপরিপাতিত হওয়ার ফলে যে নতুন তরঙ্গ এলো তার সমীকরণ কোনটা? তার সমীকরণ কিন্তু এই যে এই সমীকরণটা, এটা হচ্ছে লব্ধি তরঙ্গের সমীকরণ, অর্থাৎ পি বিন্দুতে নতুন যে তরঙ্গটা হবে তার সমীকরণ। আর সেই লব্ধি তরঙ্গের বিস্তার কোনটা? পি বিন্দুতে যে তরঙ্গ সৃষ্টি হচ্ছে তার বিস্তার কোনটা? এই আর এর মান আমরা জানা মানের আকারে বের করলাম। কেন আর বের করলাম? এই যে বলছিলাম এই পি বিন্দুতে বিস্তার যখন সবচেয়ে বেশি হবে এখানে আলোকিত অঞ্চল হবে, তীব্রতা বেশি হবে। বিস্তার যত বেশি হয় তীব্রতা তত বেশি হয়, ফলে এখানটায় তীব্রতা বেশি হওয়া মানে কি উজ্জ্বলতা বেশি দেখাবে। আবার যদি এখানে বিস্তার কম হয়ে যায় তীব্রতা কম হবে, ফলে অন্ধকার অঞ্চলের সৃষ্টি হবে। তাই আমরা বিস্তারটা বের করেছি, কারণ বিস্তারটা দেখেই লব্ধি তরঙ্গের বিস্তার দেখেই বুঝতে পারবো যে পি বিন্দুতে গঠনমূলক হয়েছে না ধ্বংসাত্মক হয়েছে। আর সেটাই তো আমাদের বের করার উদ্দেশ্য, যে গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচার কখন তৈরি হয়। বুঝতে পারলে? দেখো কেন আমরা পি বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তারটা নিয়ে এত গণনা করছি। লব্ধি তরঙ্গ তুলনায় এই বিস্তারটা বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ এই বিস্তারের ওপর পুরোপুরি নির্ভর করছে যে পি বিন্দুতে আলোকিত অঞ্চল হবে, মানে পর্দার ওপর ওই বিন্দুতে আলোকিত অঞ্চল হবে না অন্ধকার অঞ্চল হবে। তাই আমি লব্ধি তরঙ্গের বিস্তারটা নিয়ে আলাদা করে বের করে রাখলাম। এবার আমরা যা কিছু গণনা করবো এই বিস্তার নিয়ে, মনে থাকবে তো? আর একটা কথা মনে রাখবে, এই সমীকরণ আমরা ক্লাস 11-এ শিখেছিলাম, বিস্তার আর তীব্রতার মধ্যে কি সম্পর্ক হয় যেন? তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতি, বিস্তারের হোল স্কয়ার। এটা তোমরা লিখে রাখো, কাজে লাগবে। ওই জন্য আমি বলছি তো, বিস্তারে যখন সবচেয়ে বেশি হবে তীব্রতা তত বেশি, বর্গের সঙ্গে সমানুপাতিত। লব্ধি তরঙ্গের পি বিন্দুতে বিস্তার সবচেয়ে বেশি হলে তীব্রতাও সবচেয়ে বেশি হবে। আর তীব্রতা বেশি হওয়া মানে কি ওখানে গঠনমূলক ব্যতিচার হয়েছে। তাই আমরা বের করতে চাইবো এই আরটা নিয়েই বেশি গণনা করব। আরটা কি? লব্ধি তরঙ্গের বিস্তার। চলো তাহলে লব্ধি তরঙ্গের আমরা সমীকরণটা বের করে ফেলেছি। এবার আমরা বের করব কখন পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে আর কখন পি বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার হবে। লেখো গঠনমূলক ব্যতিচারের শর্ত। তাহলে ওপরে লিখি, গঠনমূলক ব্যতিচারের শর্ত দিয়ে লিখছি। শর্তটা কি? আমরা জানি লব্ধি তরঙ্গের বিস্তারটা কত হয়। লব্ধি তরঙ্গের বিস্তার
নতুন যে তরঙ্গটা হচ্ছে তার বিস্তার আর সমান কত হচ্ছে √a² প্লাস b² প্লাস 2ab cos phi, তাই তো? তাহলে বিস্তারটা সর্বাধিক হলেই কি হবে, ওখানে আলোকিত অঞ্চল হবে, কারণ বিস্তার আর তীব্রতার সম্পর্ক আমরা জেনে গিয়েছি। বিস্তার আর তীব্রতার সম্পর্ক আমরা জেনে গেছি যে তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতে, অর্থাৎ বিস্তার সর্বোচ্চ হলেই তীব্রতা সর্বোচ্চ হবে। অর্থাৎ গঠনমূলক ব্যতিচার হতে গেলে কি হতে হবে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা লিখতে পারি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আরটা কি হতে হবে, আর সর্বাধিক হবে, তাই না? কারণ বিস্তার সর্বাধিক হলেই এখানে তীব্রতা সর্বাধিক হবে, হলেই কি হবে, গঠনমূলক ব্যতিচার হবে বা আলোকিত অঞ্চল হবে। তাই লিখছি আর সর্বাধিক হবে। অর্থাৎ আর সর্বাধিক কখন হবে বলো, এই আর এর মান সর্বাধিক কখন হবে, যখন দেখো cos phi এর মান 1 হবে। কারণ আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি cos θ সর্বোচ্চ মান কত হয়, +1, আর সর্বনিম্ন মান কত, -1। অর্থাৎ এই বিস্তারটা সর্বাধিক হবে, আর এর মান সর্বাধিক হবে যখন cos phi এর মান 1। আর এবিগুলো তো কি, এবি ছিল সেই যে তরঙ্গ দুটো উপরিপাতিত হচ্ছিল, সুসংগত তরঙ্গ দুটো, তাদের বিস্তার এ আর বি, ফাইটা ছিল দশা পার্থক্য। অর্থাৎ আমরা বলতে পারি যদি দশা পার্থক্য এই cos phi এর মান 1 হয় তখনই গঠনমূলক ব্যতিচার হয়। আর cos phi এর মান কখন 1 হয় দেখো তো, cos phi সমান যখন cos 2n পাই হয়, মানে কি n এর মান 0, 1, 2, 3, 4 যা খুশি বসিয়ে দেখো, ধরো n এর মান 0 বসালে, তাহলে n এর মান 0 বসালে এখানে কত আসবে, cos 0, cos 0 মানে কত আমরা জানি 1। আবার দেখো 1 বসালে cos কত আসবে 2π, cos 2π এর মানও 1। আবার যদি 3 বসাও দেখবে 6π, cos 6π এর মানও 1। অর্থাৎ cos n 2nπ এর মান হচ্ছে কত, 1। বুঝতে পারলে? ফলে আমরা বলতে পারি ফাই সমান কত হলে, 2nπ হলে তখনই গঠনমূলক ব্যতিচার হয়। এর মানেটা কি যেন, সেই ছবিটা আরও একবার আঁকি, আঁকলে আরও পরিষ্কার হবে। দেখো এই এখান থেকে আলো গিয়ে পড়েছিল, এখান থেকে আলো গিয়ে উপরিপাতিত হয়েছিল পি বিন্দুতে, তাই না? S1 আর S2 এই দুটো ছিদ্র থেকে আলো গিয়ে কোথায় উপরিপাতিত হয়েছিল, পি বিন্দুতে। যদি দেখি এই পি বিন্দুতে যে আলোক তরঙ্গ দুটি উপরিপাতিত হচ্ছে, এই তরঙ্গ দুটির এই বিন্দুতে যখন মিলিত হচ্ছে দশা পার্থক্য 2nπ এর সঙ্গে সমান। মানে কি, ধরো 0 বসালে 0 হতে পারে, তখন দশা পার্থক্য 0। দেখুন আমি n এর মানগুলো যদি বসাই, ফাইয়ের মান কি কি আসতে পারে, 0 হতে পারে, 1 বসালে 2π হতে পারে, 2 বসালে 4π হতে পারে, 6π হতে পারে, এইভাবে ডট ডট করে হতে পারে। তো অর্থাৎ কি, অর্থাৎ এই যে পি বিন্দুতে যখন এই তরঙ্গ দুটি উপরিপাতিত হচ্ছে, যদি দেখি এই বিন্দুতে, অর্থাৎ পি বিন্দুতে উপরিপাতিত তরঙ্গ দুটির দশা পার্থক্য 0 অথবা 2π অথবা 4π, ডট ডট চলছে, যে কোনো একটা মান যখনই হবে জানবে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হয়েছে। বোঝা গেল? এই তরঙ্গ দুটো এই এতটা পথ অতিক্রম করার পর পি বিন্দুতে মিলিতে হবে। তো যদি দেখি ওই জায়গাটা দশা পার্থক্য এদের মধ্যে কোনো একটার সঙ্গে মিলে গিয়েছে, ওই বিন্দুতে মিলিত হওয়ার পরে দশা পার্থক্য বের করতে পারবো। যদি দেখি ওদের সঙ্গে মিলিত হয়েছে, কোনো একটার সঙ্গে মিল হয়েছে, তাহলে বলবো ওখানে অবশ্যই করে গঠনমূলক ব্যতিচার হয়েছে। বোঝা গেল? অর্থাৎ তোমাদের দেয়, প্রশ্ন দেয় যে গঠনমূলক ব্যতিচার শর্ত কি, আমি বলবো যে তরঙ্গ দুটি উপরিপাতের ফলে, কোন তরঙ্গ, এই যে সুসংগত আলোক তরঙ্গ দুটি উপরিপাতের হওয়ার ফলে যদি দেখি দশা পার্থক্য পায়ের যুগ্ম গুণিতক। কেন পায়ের যুগ্ম গুণিতক, দেখো 2nπ মানে কি পায়ের যুগ্ম গুণিতক, তখনই গঠনমূলক ব্যতিচার হবে। তাহলে বলবো তরঙ্গ দুটির শর্তটা দেখো কি হলো, তরঙ্গ দুটির দশা পার্থক্য, তরঙ্গ দুটির দশা পার্থক্য যেখানে খুশি নয়, এই পি বিন্দুতে, মানে যে বিন্দুতে গিয়ে উপরিপাতিত হচ্ছে, পায়ের যুগ্ম গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার হয়। বুঝে গেল? যদি
পায়ের যুগ্ম গুণিত, যদি পায়ের যুগ্ম না হয় অযুগ্ম হয়ে যায় বা অন্য কিছু আসে, ধরো এটা 2.5 পাই এলো, এই জায়গাটা গিয়ে দেখলাম দশা পার্থক্য 2.5 পাই হয়েছে, তাহলে ওখানে আর গঠনমূলক হবে না, মানে ওখানে উজ্জ্বল আলো দেখা যাবে না। আমি বলেছিলাম না আলো অন্ধকার অঞ্চল হয়, ওখানে আলোকিত অঞ্চল আমরা দেখতে পাবো না। আরেকটা এখান থেকে যাই যে না দশা পার্থক্য তো, আর নিশ্চয়ই বুঝতে পেরেছি কস ফাইয়ের মান কেন 1 বসিয়েছি, কারণ কস ফাইয়ের মান এইটাই মূল শর্ত, কস ফাইয়ের মান 1 কেন হলো, কারণ আমি জানি আর এর মান ম্যাক্সিমাম তখনই হবে যখন এই কস ফাইটা 1 হবে, কারণ কস ফাইয়ের সর্বোচ্চ মান 1 হয়, ওটাই তো শুধু পাল্টে যাবে। যদি পি বিন্দুটা এখানে না হয় এখানে মিলিত হতে পারতো, তরঙ্গ দুটো গিয়ে এই জায়গাটায় মিলিত হতে পারতো না, তখন কি হবে, মিলিত হয়ও অ্যাকচুয়ালি সবসময়, যে ওই একটা বিন্দুতে মিলিত হয় না তো, সব জায়গায় মিলিত হয়, তখন পি বিন্দুতে কী হবে সেটা নির্ভর করবে কিভাবে, দেখি এবি তো আর পাল্টাচ্ছে না, ওই তরঙ্গ দুটোই তো যাচ্ছে, দশাও একই আছে, সবকে এই বিস্তার একই আছে দুটো তরঙ্গে, শুধুমাত্র কি এই বিন্দুতে যখন মিলিত হচ্ছে, অর্থাৎ পি1-এ না মিলিত হয়ে পি2-তে যখন মিলিত হচ্ছে, তখন ওদের মধ্যে ফাইটা পাল্টে যাচ্ছে, ফাই পাল্টে যাচ্ছে বলেই বিস্তার পাল্টে যাচ্ছে। ওই কারণে আমি বের করছি যেসব বিন্দুতে কস ফাইয়ের মান 1 হয় সেখানে গঠনমূলক ব্যতিচার হয়, আর যেখানে হয় না, হবে না, সেখানে গঠনমূলক হবে না, অন্য কিছু হবে। আচ্ছা, এখানে কি হলো দশা পার্থক্য, একটা অনেক সময় এরকম একটা সম্পর্ক দেয় যেন, আমরা এই সম্পর্ক থেকে, এই দশা পার্থক্যের সম্পর্ক থেকে আর একটা সম্পর্ক বের করতে পারি, পথ পার্থক্য। পথ পার্থক্যটা কি, আমরা ক্লাস 11-এ শিখেছিলাম, দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক, কি সম্পর্ক আমি একবার লিখি, 11-এ এটা শেখা হয়েছিল, দশা পার্থক্য সমান হয় 2π/λ ইন্টু পথ পার্থক্য, বুঝছে? যদি না মনে থাকে একটু মনে করে রেখো, খুব কাজে লাগবে এই অধ্যায়টার ক্ষেত্রে। দশা মানে কোণ তো, আর ল্যামডা মানে দূরত্ব, দেখো 2π/λ ইন্টু পথ পার্থক্য, পথ মানে কি পথের যে পার্থক্য, মানে ধরো এই যে আমি যদি নীল কালারের এই যে তরঙ্গ পথটার কথা ভাবি, S1P1 আর S2P1, এদের পথ পার্থক্য কত হবে, S2P1 থেকে S1P1 বাদ দেবো, এইটার মান যতটা আসবে সেটাই হবে পথ পার্থক্য, বুঝতে পারলে? পথের পার্থক্য ইন্টু 2π/λ করলে দশা পার্থক্য আসবে। পথ পার্থক্যের একক কী হবে, সেন্টিমিটার অথবা মিটার, ল্যামডার একক কী হবে, সেন্টিমিটার মিটার, কেটে যাবে, গেলে এবারে শুধু 2π থাকবে। কেন বলছি বলো তো, কিছুদিন পরে তোমরা নিজেরাই ভুলে ফেলবে যে পথ পার্থক্য সমান 2π/λ ইন্টু দশা পার্থক্য, না দশা পার্থক্য সমান, মানে উল্টে লিখে ফেলবে, এই দশার জায়গায় পদ লিখবে আর পথের জায়গায় দশা লিখবে। ওই জন্য আমি বলছি মনে রাখবে কীভাবে, দেখো এপারে আছে দশা আর এপারে 2π/λ ইন্টু পদ, এই ল্যামডা ইন্টু পদ কাটাকুটি করলে কি আসবে, ল্যামডার একক সেন্টিমিটার, পথের একক সেন্টিমিটার, কাটাকুটি করলে একটা কোণ আসছে। কিন্তু তুমি যদি উল্টোটা লেখো, উল্টোটা মানে ভুলটা লেখো, কেমন ধরো এটা লিখলে হয়, এটা ভুল, অনেকেরই ভুল করে, পথ পার্থক্য সমান, যদি এটা লেখো কি অসুবিধা হবে, দেখো এইটার একক সেন্টিমিটার আর এটার একক ডিগ্রি, কাটাকুটি করা যাবে না, ফলে এখানে আবার 2π আসছে, এপারে পথ আছে, পথ মানে সেন্টিমিটার আসবে, দুপারের একক তো একই হতে হবে, অর্থাৎ এই সমীকরণটা হতেই পারে না, তুমি এর একক কাটতে পারবে না। কিন্তু এখানে দেখো এই ল্যামডার একক কি সেন্টিমিটার, পথ পার্থক্যের এককও সেন্টিমিটার, কেটে দিলে এপারে 2π, অর্থাৎ একটা কী হলো 2π তো ডিগ্রি, কোণের মান, তাহলে ওপারে দশা পার্থক্য একটা কোণ, ফলে সমীকরণটা মাত্রীয় সম্পর্ক অনুযায়ী ঠিক আছে, ওই জন্য এটা 2π/λ ইন্টু পথ পার্থক্য, মনে রেখো দশা পার্থক্য সমান হয়, এইটা নয় কিন্তু, মনে রাখার জন্য বললাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা দেখলাম তো গঠনমূলক ব্যতিচারের শর্ত কি, যখন পথ পার্থক্যটা কি আছে 0, 2π, 4π, 6π, সেটি পদ নেয়। আবার আমি ভুল বলছি তোমাদের মতো, দেখো এই ভুলটা আমারও হয়েছে, তোমাদেরও হবে, দেখবে দশা পার্থক্য যখন এটা হয়, অনেক সময় বলে যে পথ পার্থক্য কত হলে এখানে গঠনমূলক ব্যতিচার হবে, সেক্ষেত্রে আমরা কি করে বের করব, দেখো আমরা জানি তো দশা পার্থক্য সমান 2π/λ, অর্থাৎ 2π/λ ইন্টু পথ পার্থক্যের জায়গায় কত বসাবো, 2nπ, সরি এখন ভুল হয়ে গেল, আমরা কি বের করতে চাইছি, পথ পার্থক্যটা, তো আমরা জানি তো গঠনমূলক ব্যতিচার হতে গেলে দশা পার্থক্য কত হতে হবে, 2nπ, ওই জন্য দশা পার্থক্যের জায়গায় 2nπ বসালাম, কারণ এটা বের করে ফেলেছি, আর আমার বের করতে হবে পথ পার্থক্য কত হতে হবে, তাহলে এটা সরল করলে কি হবে, পথ পার্থক্য সমান কি আসছে দেখো তো, 2nπ ইন্টু λ/2π, কাটাকুটি হয়ে পথ পার্থক্য সমান এলো n λ, অর্থাৎ
কি গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। গঠনমূলক ব্যতিচারের শর্ত কি? তুমি বলতে পারো যে এই যে আগে যেটা লিখছিলাম দশা পার্থক্য 2n পাই হলে, পায়ের যুগ্ম গুণিতক হলে, অথবা পথ পার্থক্য n ল্যামডা হলে, যেটা খুশি, এই দুটোর মধ্যে যেটা খুশি বলতে পারো, তবে দুটোকে যেন গুলিয়ে দিও না। তুমি যখন উত্তর দেবে পরিষ্কার করে উত্তর লিখবে যে দশা পার্থক্য পায়ের যুগ্ম গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার হয়, অথবা পথ পার্থক্য ল্যামডা n ল্যামডা হলে গঠনমূলক ব্যতিচার হয়। এটাকে অনেক সময় এইভাবেও লেখা যায়। আমি আগেরটা মুছে দিচ্ছি, আগে যে পর্যন্ত করেছিলাম। হ্যাঁ, কি বলছিলাম দেখো, এটাকে এইভাবেও লেখা যায়। পথ পার্থক্য n ল্যামডা লিখে 2n ইন্টু ল্যামডা বাই 2, সেই একই n ল্যামডা না লেখা ল্যামডা বাই ইন্টু 2n ইন্টু ল্যামডা বাই 2 করলে কাটাকুটি করলে সেই তো n ল্যামডা আসবে। কেন লিখলাম? কারণ এটাকে তখন বলা হবে যে পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার হয়। পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক, অথবা সে আগে লিখলাম দশা পার্থক্য পায়ের যুগ্ম গুণিতক হলে, দশা পার্থক্য আগেরটা ছিল দশা পার্থক্য, অথবা তুমি পথ পার্থক্য বলতে পারো কি 2n ইন্টু ল্যামডা বাই 2 এর গুণ, অথবা ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক, যেটা খুশি। বোঝা গেল? যদি বলে গঠনমূলক ব্যতিচারের শর্ত কি, তুমি কি উত্তর দেবে? বলবে যে তরঙ্গ দুটির উপরিপাতিত তরঙ্গ দুটির যদি দেখি পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক অথবা দশা পার্থক্য পায়ের যুগ্ম গুণিতক, তখনই গঠনমূলক ব্যতিচার হবে পি বিন্দুতে, মানে তখনই ওই বিন্দুতে উজ্জ্বলতা বেশি হবে। কিন্তু কখনো যেন এরকম বলো না যে 2n গঠনমূলক ব্যতিচারের শর্ত কি ল্যামডা বাই 2 ইন্টু 2n, এই সমীকরণটা লিখে দিলে কোনো মানে কোনো নাম্বার দেবে না, পরিষ্কার করে উল্লেখ করতে হবে যে পথ পার্থক্য এত অথবা দশা পার্থক্য এত হলে তবেই গঠনমূলক ব্যতিচার হবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে এই ল্যামডাটা কি জানো? এন তো জানো, এনের মান 0 1 2 3 4 হলে এইসব হয়। ল্যামডাটা কি? এখানে ল্যামডা হচ্ছে এই যে তরঙ্গ দুটি, কোন তরঙ্গ দুটি? সুসঙ্গত তরঙ্গ দুটি, যারা উপরিপাতিত হয়ে কি হয়েছিল এই বিন্দুতে গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি করেছিল, তাদের তরঙ্গ দৈর্ঘ্য। আমরা বলেছিলাম না এই তরঙ্গ দুটি কি হতে হবে? সুসঙ্গত, আর প্রত্যেকের তরঙ্গ দৈর্ঘ্য একই হতে হবে। এই ল্যামডাটা হচ্ছে এদের তরঙ্গ দৈর্ঘ্য। বুঝে গেল? তুমি এখানে প্রশ্ন করতে পারো স্যার পথ পার্থক্য তো অনেক রকম হতে পারে, যেমন n এর মান 0 বসালে পথ পার্থক্য 0 হবে, তাহলে সেটা কখন হবে, মানে কোথায় গঠনমূলক ব্যতিচার হবে? দেখবে তুমি যদি দেখো, আমি একটু দেখাই, ভালো করে বোঝার চেষ্টা করো। n এর মান তো 0 বসালে পথ পার্থক্য কত হচ্ছে, দেখো পথ পার্থক্য কত কত হতে পারে। n এর মান তো অনেক কিছু আসতে পারে। n এর মান 0 বসালে কত? 0 হয়ে যাবে। 1 বসালে এখানে যদি n 1 বসে কত আসছে? ল্যামডা, তাই না? 2 বসালে 2 ল্যামডা, 3 বসালে 3 ল্যামডাই তো। দেখো যেখানে পথ পার্থক্য 0 সেখানেও গঠনমূলক ব্যতিচার হবে, যেখানে পথ পার্থক্য ল্যামডা সেখানেও গঠনমূলক ব্যতিচার হবে, যেখানে 2 ল্যামডা সেখানেও গঠনমূলক ব্যতিচার হবে। পথ পার্থক্য মানে কি বললাম? এই S2P থেকে S1P1 এর পার্থক্য। অর্থাৎ দেখো আমি এখানে লিখি পথ পার্থক্য মানে কি, ধরো S2P1 এর দৈর্ঘ্যটা, এটা P1 কিন্তু, এই দৈর্ঘ্য থেকে S1P1 এটা বাদ দেবো, দিলে যদি দেখি 0 হয়েছে তাহলে বলবো গঠনমূলক ব্যতিচার হয়েছে। পথ পার্থক্য মানে কত দৈর্ঘ্য। যদি দেখি n ল্যামডা হয়েছে, 2 ল্যামডা হয়েছে, 2 ল্যামডা হলেও কি দেখলাম, হ্যাঁ গঠনমূলক ব্যতিচার হবে। বুঝে গেল? মানে অনেকগুলো গঠনমূলক ব্যতিচার হয় পর্দার ওপর। তুমি দেখো, যদি আমি একটা লাল কালি দিয়ে দেখাই, দেখো ধরো এখানটায় গিয়ে আলোক তরঙ্গ দুটি উপরিপাতিত হলো এই ও বিন্দুতে, একটু লক্ষ্য করে দেখাতো। সেক্ষেত্রে অর্থাৎ এই লাল কালি দিয়ে যেটি দেখিয়েছি এখানটা একটু লিখি, যদি সেক্ষেত্রে S1O আর S2O, অর্থাৎ এই দুটো পথের পার্থক্য S1O দূরত্ব আর S2O দূরত্ব, এই দুটো বিয়োগ করলে কত আসবে গো? 0 আসবে না? আসবে তো 0, দেখো, কারণ দুটো পথের দৈর্ঘ্য তো সমান, S1O আর S2O। অর্থাৎ
এই ও বিন্দুতে তখন কী হবে, গঠনমূলক ব্যতিচার হবে, সেটাকে বলবো কেন্দ্রীয় উজ্জ্বল পটি। এন এর মান 0 আসার জন্য যে উজ্জ্বল পটিটা হয় সেটা সেন্ট্রাল ফ্রিঞ্জ, মাঝখানে একদম উজ্জ্বল। তারপরে দেখো আবার যদি পথ পার্থক্যটা 1 বসালে যেটা আসছে ল্যামডা হবে। এখানে কোনো একটা জায়গায় তো ও বিন্দুতে যেমন 0 হচ্ছে, কোনো একটা বিন্দুতে তো কী হবে, ল্যামডা হবে তো পথ পার্থক্য। সেটা হবে প্রথম ব্যতিচার পটি, উজ্জ্বল পটি, তারপর দ্বিতীয় উজ্জ্বল পটি, এইভাবে চলবে। পর্দার ওপর তো শুধু হয় না, শুধু এক জায়গায় উজ্জ্বল হয় না, তো কি হয়, আলো অন্ধকার এইভাবে পরপর গঠিত হয়। তো মানে ধরো এই জায়গাটা যদি, মানে তুমি এখানটা যদি দেখো, এই জায়গাটা দেখবে উজ্জ্বল পটি হয়েছে, আলোকিত অঞ্চল, তারপরে ঠিক কী হবে, অন্ধকার অঞ্চল, তারপরে কী হবে, ফের আলোকিত অঞ্চল, তারপরে ফের অন্ধকার অঞ্চল, এইভাবে চলতে থাকবে। আমরা যেখানে যেখানে পথ পার্থক্য 0 হবে সেখানে একটা উজ্জ্বল পটি, ল্যামডা হবে, 2 ল্যামডা হবে, 3 ল্যামডা হবে, সেখানে সেখানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। এটা হলো গঠনমূলক ব্যতিচারের শর্ত। এবার আমরা কি করব, ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচার হতে গেলে কি হতে হবে বলো তো? ধ্বংসাত্মক ব্যতিচার হতে গেলে অবশ্যই করে বিস্তারটা, অর্থাৎ এই যে বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার হবে সেই সব বিন্দুতে বিস্তারটা সর্বনিম্ন হবে। সর্বনিম্ন হওয়ার, দেখো চলো লেখা হোক, তারপরেই তো বুঝতে পারবো। তাহলে এ দিয়ে আমরা গঠনমূলক ব্যতিচারের শর্ত পেয়ে গেছি। এবার আমরা শিখব ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তটা কি? তখন কি হবে, বিস্তার, আবারও বলছি সেই লব্ধি তরঙ্গের বিস্তার কি হবে, সর্বনিম্ন, বিস্তার সর্বনিম্ন হবে। অর্থাৎ কি, বিস্তারের সমীকরণটা কি শিখেছিলাম, √a² প্লাস b² প্লাস কত, 2ab cos phi, এটাই সর্বনিম্ন হবে। আর এর মান সর্বনিম্ন কখন হবে, যখন cos phi সমান কত হবে, 1 না -1, তাই না? দেখো আর এর মান সর্বনিম্ন হবে যখন cos phi সমান মাইনাস হবে, কারণ cos phi এর ওপর সব কিছু নির্ভর করে। কেন, ওই যে বলছিলাম বিভিন্ন জায়গায় মিলিত হলে দশা পার্থক্য বিভিন্ন বিভিন্ন হয়, ফলে গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচার বিভিন্ন হবে বিভিন্ন জায়গায়। অর্থাৎ cos phi এর মান যখনই মাইনাস হবে তখনই ধ্বংসাত্মক ব্যতিচার হবে। আর cos phi এর মান কখন -1 হবে, দেখো তো, cos phi মাইনাস হবে যখন এটা হবে কত, 2n, দেখো আমরা এটা লিখতে পারি, cos phi এর মান কখন আচ্ছা এখানে লিখে দিই, আর সর্বনিম্ন হবে যদি cos phi -1 হয়, যদি cos 2n - 1 ইন্টু পাই হয়, n এর মান কত, 0 1 2 3, দেখো 4, তুমি বসিয়ে দেখো, কোনো একটা বসা, ধরো 0 বসো, 0 বসালে কত হচ্ছে, না 0 থেকে শুরু করলে হবে না, 1 থেকে শুরু করতে হয়। আচ্ছা 1 বসাও, 1 বসালে কত আসছে দেখি, cos 2n - 1 ইন্টু পাই, তো cos 1 বসালে আসছে 2 - 1 ইন্টু পাই, মানে cos phi মানে তো -1। তুমি যা 2 বসাও 3 বসাও দেখবে বারবার এপারে -1 আসবে। অর্থাৎ phi সমান কত হতে হবে, 2n - 1 ইন্টু পাই। অর্থাৎ দশা পার্থক্য কী হতে হবে, দেখো দশা পার্থক্য, যে তরঙ্গ দুটি উপরিপাতিত হচ্ছে, দশা পার্থক্য পায়ের অযুগ্ম গুণিতক হতে হবে। আগেরটা কি ছিল, যুগ্ম গুণিতক। অর্থাৎ যে বিন্দুতে যুগ্ম গুণিতক হবে সেখানে সেখানে গঠনমূলক হচ্ছিল। এবার কি, যেখানে যেখানে অযুগ্ম গুণিতক হবে সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার হবে, দশা পার্থক্য। আর যদি পথ পার্থক্য বের করতে বলে, সেই আগের মতো দশা পার্থক্য না বের করে পথ পার্থক্য কী হয়, λ/2π ইন্টু দশা পার্থক্য, তাই না? এই তো আগের যে সম্পর্ক সেটা থেকে সরাসরি লিখেছি, আমি উল্টে দিয়েছি, একটু খেয়াল করে দেখো। পথ পার্থক্য সমান λ/2π ইন্টু দশা পার্থক্য, মানে λ/2π ইন্টু কত, 2n - 1 ইন্টু পাই, কাটাকুটি হয়ে গেলে দেখো কি আসছে, 2n - 1 ইন্টু λ/2। অর্থাৎ পথ পার্থক্যটাও এখানে λ/2 এর অযুগ্ম গুণিতক হতে হবে। দেখো
ল্যামডা বাই 2 এটা তো অযুগ্ম রাশি একটা, তুমি এন এর মান যা খুশি বসাও 1 2 3 অযুগ্ম আসবে। দেখো 1 বসালে 1, 2 বসালে কত, 2 দুগুণে 4 3 আসছে, এটা একটা অযুগ্ম সংখ্যা। ওই জন্য বলা হচ্ছে ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক হলে পর্দার ওপর কী হবে, অন্ধকার অঞ্চল হবে বা ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। অর্থাৎ খেয়াল রেখো দুটো, গঠনমূলক ব্যতিচার হতে গেলে দশা পার্থক্য পায়ের যুগ্ম গুণিতক, আর ধ্বংসাত্মক ব্যতিচার হতে গেলে পায়ের অযুগ্ম গুণিতক। একই রকমভাবে পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক, এখানে ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক। বোঝা গেল? মানে সেই আগের পরীক্ষাটা যদি দেখায়, দেখো এই তো এখানে পর্দা ছিল, এখানে একটা পর্দা, এখান থেকে আলোক উৎস গিয়ে উপরিপাতিত হয়েছিল, হয়েছে। এবার এই বিন্দুতে আলোকিত হবে না অন্ধকার হবে, তার জন্য কি করব, এই দুটো তরঙ্গের কি করব, এই পথ পার্থক্যটা বের করব। যদি দেখি পথ পার্থক্যটা এই যে পায়ের যুগ্ম গুণিতক হচ্ছে, তাহলে বলবো এখানে গঠনমূলক হয়েছে, আর যদি অযুগ্ম গুণিতক হয় তখন বলবো ওটা ধ্বংসাত্মক ব্যতিচার হয়েছে। বোঝা গেল? এই হলো গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার হওয়ার শর্ত। এর পরের ক্লাসে আমরা সবে কিভাবে গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচার হয়, অর্থাৎ দুটো সুসংগত আলোক তরঙ্গ উপরিপাতিত হওয়ার ফলে নতুন যে তরঙ্গ উৎপন্ন হয় তার সমীকরণটা সবে বের করলাম। এর পরের ক্লাসে আমরা এই গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচার যখন হয় তখন আলোর তীব্রতার কি পরিবর্তন ঘটে, বিস্তারের কি পরিবর্তন ঘটে, অর্থাৎ এই সব বিন্দুতে কেমন তীব্রতা কেমন বিস্তার হয় সেই সম্পর্কে জানবো। তোমরা একটু ভালো করে ক্লাসটা বুঝে নেওয়ার চেষ্টা করো। পরের ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।